প্রায় ১৪০০ বছর আগে আরব উপদ্বীপের মানুষের জীবন ছিল সহজ কিন্তু সংগ্রামময়। তখনকার সমাজ মূলত গোত্রভিত্তিক ছিল, যেখানে প্রত্যেক ব্যক্তি নিজের গোত্রের পরিচয়ে পরিচিত হতো এবং গোত্রের সম্মান রক্ষা করাই ছিল জীবনের প্রধান লক্ষ্য। মরুভূমির কঠিন পরিবেশে বসবাস করার কারণে মানুষকে সবসময় খাদ্য, পানি ও আশ্রয়ের জন্য সংগ্রাম করতে হতো। অধিকাংশ মানুষ যাযাবর জীবন যাপন করত, উট, ছাগল ও ভেড়া পালত এবং সেগুলো থেকেই দুধ, মাংস ও পোশাকের উপকরণ সংগ্রহ করত। যারা স্থায়ীভাবে বসবাস করত তারা ছোট ছোট বসতি গড়ে তুলত, বিশেষ করে মরুদ্যানের আশেপাশে, যেখানে পানি ও সবুজের ব্যবস্থা ছিল। এসব জায়গায় তারা খেজুর চাষ করত, যা ছিল খাদ্যের প্রধান উৎসগুলোর একটি। পাশাপাশি কিছু অঞ্চলের গম, যব ও অন্যান্য শস্য উৎপাদন করা হতো। যদিও মরুভূমির পরিবেশের কারণে কৃষিকাজ ছিল সীমিত ও কঠিন। তখনকার আরব সমাজে ব্যবসা ও বাণিজ্যের গুরুত্ব ছিল অনেক বেশি। মক্কা, মদিনা ও ইয়ামেনের মতো শহরগুলো বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা দূর দূরান্তে বাণিজ্য কাফেলা নিয়ে যেত। তারা গ্রীষ্মকালে সিরিয়া ও শীতকালে ইয়ামেনের দিকে যাত্রা করত, যেখানে তারা চামড়া, খেজুর, সুগন্ধি মশলা, কাপড় ও ধাতব দ্রব্য কেনাবেচা করত। এই বাণিজ্যের মাধ্যমে শুধু অর্থনৈতিক উন্নতি হয়নি, বরং বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে যোগাযোগও গড়ে উঠেছিল। ফলে আরব সমাজের বাইরের ভাষা, রীতিনীতি ও ধারণার প্রভাব পড়তে শুরু করে। বাণিজ্য কাফেলাগুলো ছিল বড় বড় উটের সারি নিয়ে গঠিত, যেখানে প্রতিটি উট বহন করত ভারী মালামাল। এই যাত্রাগুলো ছিল দীর্ঘ ও বিপজ্জনক, কারণ পথে ডাকাতি, ঝড় ও পানি সংকটের মতো নানা সমস্যার সম্মুখীন হতে হতো। সামাজিক দিক থেকে আরব সমাজ ছিল শক্তিশালী গোত্র প্রথার উপর প্রতিষ্ঠিত। প্রত্যেক গোত্রের নিজস্ব নেতা বা সর্দার থাকত, যিনি বিচারক ও রক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। গোত্রের সদস্যরা একে অপরের পাশে দাঁড়াত, বিশেষ করে যুদ্ধ বা দ্বন্দ্বের সময়। ব্যক্তিগত পরিচয়ের চেয়ে গোত্রীয় পরিচয় বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং কারো ওপর অন্যায় হলে পুরো গোত্র তার প্রতিশোধ নিতে এগিয়ে আসত। এই প্রতিশোধ প্রথা কখনো কখনো দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হতো, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকত। তবুও এই গোত্রভিত্তিক ব্যবস্থা মানুষকে নিরাপত্তা ও সামাজিক পরিচয় প্রদান করত, যা কঠিন পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ছিল। তখনকার আরব সমাজের নারীদের অবস্থান ছিল জটিল ও বৈচিত্র্যময়। কিছু গোত্রের নারীরা সম্মানিত ভূমিকা পালন করত এবং পরিবার পরিচালনা, পশুপালন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিত। আবার অনেক জায়গায় নারীদের অধিকার সীমিত ছিল এবং তাদের সামাজিক মর্যাদা পুরুষদের তুলনায় কম বিবেচিত হতো। বিশেষ করে কন্যা সন্তান জন্মকে কিছু গোত্রের বোঝা হিসেবে দেখা হতো, যার ফলে কন্যা শিশু হত্যা করার মতো নির্মম প্রথাও চালু ছিল। তবে এই চিত্র সর্বত্র একরকম ছিল না। কিছু পরিবারে নারীরা শিক্ষা ও ব্যবসায় অংশগ্রহণ করত এবং সমাজে প্রভাবশালী ভূমিকা রাখত। তবুও সামগ্রিকভাবে সমাজ ছিল পুরুষতান্ত্রিক এবং নারী পুরুষের ভূমিকার মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান ছিল। ধর্মীয় দিক থেকে তৎকালীন আরব সমাজ ছিল বহুধর্মীয় ও বহু বিশ্বাস ভিত্তিক। অধিকাংশ মানুষ মূর্তি পূজার বিশ্বাস করত এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে পূজা করত। কাবাঘর ছিল এই ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু, যেখানে বিভিন্ন গোত্রের মূর্তি পূজা রাখা হতো এবং বার্ষিক তীর্থযাত্রার আয়োজন করা হতো। এসব অনুষ্ঠানের মানুষ শুধু ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিত না, বরং বাণিজ্য, কবিতা আবৃত্তি ও সামাজিক মিলন মেলার আয়োজনও করত। পাশাপাশি কিছু মানুষ ইহুদি ও খ্রিস্টান ধর্মে বিশ্বাস করত। বিশেষ করে ইয়ামেন ও উত্তর আরব অঞ্চলে এসব ধর্মের অনুসারীরা পাওয়া যেত। এছাড়া কিছু এক ঈশ্বরবাদী চিন্তাধারার মানুষও ছিল, যারা মূর্তি পূজার বিরোধিতা করত এবং এক স্রষ্টার উপাসনায় বিশ্বাসী করত। সাংস্কৃতিক জীবনে কবিতা ছিল আরব সমাজের প্রাণ। কবিরা ছিলেন সমাজের মুখপাত্র, যারা যুদ্ধের বীরত্ব, প্রেম, গোত্রের গৌরব ও জীবনের দুঃখ কষ্ট নিয়ে কবিতা রচনা করতেন। কোনো গোত্রের কবি মানে সেই গোত্রের সম্মান ও শক্তির প্রতীক। বাজার ও উৎসবের সময় কবিতা পাঠের প্রতিযোগিতা হতো, যেখানে শ্রেষ্ঠ কবিদের সম্মানিত করা হতো। মুখে মুখে কবিতা সংরক্ষণ ও পরিবেশন করা ছিল একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য, কারণ তখন লেখালেখির প্রচলন ছিল সীমিত।
কবিতার মাধ্যমে ইতিহাস, বংশগৌরব ও সামাজিক মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে যেত। গল্প বলা, উপকথা ও বীরগাথাও মানুষের বিনোদনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বিশেষ করে দীর্ঘ রাতগুলোতে যখন মরুভূমির নীরবতায় মানুষ আগুনের চারপাশে বসে এসব কাহিনী শুনত।